নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। গত ৫-৭ বছরে মমতা এবং অভিষেকের কথা শুনে যতটা না রাগ হয়েছে, তার থেকেও বেশি মাথায় রক্ত উঠে গেছে যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মুখ খুলেছে। আসলে এই কুণাল ঘোষ দুনিয়ার যত কুযুক্তি এই লোকটার মাথায় আছে, এবং সেই জন্য তৃণমূলের অন্যায়গুলোকে ডিফেন্ড করার জন্য এমন এমন সব কথা বলেছে যে সকলেরই একদম গা পিত্তি জ্বলে আছে, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই এই লোকটাকে সহ্য করতে পারে না। কিন্তু এই কুণাল ঘোষ বর্তমানে যে কথা বলছে সেই কথাকে কিন্তু সমর্থন করতেই হচ্ছে, এবং সেই কথার রেশ টেনে একটা কথাই উঠছে যে এই রাজ্যে ক্ষমতায় আসার পর যে কর্মীদের খুন এবং রক্ত এবং ঘাম ঝরানো পরিশ্রমের ফলে বিজেপি ক্ষমতাটা পেল, তাদের অন্দরের কথাটাই কি আর তারা বুঝতে পারছে না, নাকি এমন উচ্চমানের রাজনীতিরা করছে যে আর কর্মীদের এই খুন পাসিনার কোনো রকম কোনো দাম তাদের কাছে নেই? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কেন উঠছে, কেন এই প্রসঙ্গে এই কথাগুলো বলছি, পরপর কয়েকটা এপিসোড আছে, কয়েকটা সেন্টার আপনাদের দেখাবো, সেই জায়গা থেকেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন যে এই যে তারাতলায় একটা ম্যাসাকার হলো, এতগুলো প্রাণ চলে গেল এবং একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে যেতে হলো, সেই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কাগজ তুলে দেখালেন যে এই ঘটনায় কাউকে ছাড়া হবে না এবং এই ঘটনায় ফিরহাদ হাকিমের সই আছে। তাহলে মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আছে যে তাহলে এই সরকার কি শেষ পর্যন্ত সেই সাহসটা দেখাতে পারবে যেখানে ফিরহাদ হাকিমের কোমরে দড়ি পড়ছে এবং জেলে যাচ্ছে বাংলার মানুষ সেটা দেখতে পাবে? এখন অবধি কিন্তু সেই ঘটনা ঘটেনি, এবং তারই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ আজকে প্রশ্ন তুলেছেন যে আজকে বিকেল 5টার মধ্যে যদি ফিরহাদ হাকিমকে এই সরকার অ্যারেস্ট করে তাহলে বুঝবো এরা সত্যিই গরিব মানুষের কথা ভাবে, আর যদি না করে তাহলে বুঝবো যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র চাপ বাড়ানোর জন্য বিধানসভায় ওই কাগজটি দেখিয়েছেন। এবং খুব ভ্যালিড কোশ্চেন। একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে পারি যে কুণাল ঘোষের মতো ব্যক্তি কি বললো, কতখানি টাইম বেঁধে দিল, তাই সেই অনুযায়ী এই সরকারকে চলতে হবে সেই কথা মোটেই বলছি না, কুণাল ঘোষকে পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি। কিন্তু যে প্রসঙ্গে কুণাল ঘোষ কথাটা বলেছে না, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা প্রত্যেকটা ইনসিডেন্টে দেখছি যারা চুনোপুঁটি তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তারি হচ্ছে, সেটা নিয়ে ঢাকঢোল পেটানো হচ্ছে, কিন্তু যেগুলো বড় মাথা সেইখান অবধি কিছুতেই পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ সেই একই গল্প পুনর্বার হয়ে যাচ্ছে, সমস্ত কিছু চুনোপুটি অবধি ঘুরে থাকুক, কিন্তু যেগুলো মেন হাওয়াই ছুটি সেইখান অবধি যাব না। শুধু ফিরহাদ হাকিম কেন, এই প্রসঙ্গে তো অভিষেক মমতা অবধি প্রসঙ্গ পৌঁছানো উচিত, সেই কথা তো মানুষ তুলে দিচ্ছে, কিন্তু কোনো তদন্ত ওই মূল মাথা অবধি কিছুই যাচ্ছে না। এই বিজেপি ক্ষমতায় আসার আগে এরাই তো বারবার বলেছে যে বাকি সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি, মেন মাথা এই রাজ্যের দুজন, অথচ কোনো তদন্ত সেইখান অবধি পৌঁছচ্ছে না, এবং পৌঁছলেও ডাকা ডাকি জেরা এবং তারপর ছেড়ে দেওয়া সেই একই গতানুগতিক চলছে। তাহলে প্রশ্নটা উঠছে যে সত্যিই কি সদ্বিচার দেওয়ার জন্য এই সরকারটা কাজ করছে, নাকি এমন বড় মাপের রাজনীতি হচ্ছে যে আমাদের ছোটখাটো মানুষের মাথায় সেসব কিছু ঢুকবে না, সব কিছু মুখ বন্ধ করে চোখ বন্ধ করে মেনে নাও। কেননা যে সরকারটাকে গোটা রাজ্য চেয়েছিল, ডাবল ইঞ্জিন সরকার চেয়েছিল, সেটা তারাই এসে গেছে, তারা যা করবে যেভাবে করবে সেটাকেই মেনে নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। আজকে এই কুণাল ঘোষ যে কথাগুলো বলছে যে অভিষেক ব্যানার্জির অফিস থেকে বারবার এই কালীচরণকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, তাকে সরাবার জন্য বলা হয়েছে, এবং সে যে একটা কুচক্র চালাচ্ছে সেটাও বারবার জানানো হয়েছে। তা সত্ত্বেও ফিরহাদ হাকিম তাকে রেখে দিয়েছিল এখানে, কিছুতেই সরায়নি। এবং এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই কালীচরণ যা যা যেভাবে বলতো সমস্ত অন্যায় কিছু পাশ করিয়ে নিত। তাহলে এই কালীচরণকে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে যে সোজা কথায় শেষ কমেন্ট হয়ে উঠেছিল শেষ কয়েক বছরে, তার অফিস থেকেও বলা হচ্ছে ফিরহাদ তাকে সরাচ্ছে না। কিসের জন্য? ফিরহাদ কি এই দায় অস্বীকার করতে পারে? ফিরহাদ তো হাত ধুয়ে ফেলেছে, বলছে যে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিনি, সুতরাং কোথায় কি হয়েছে আমি জানি না। আচ্ছা, এই যুক্তিতেই যদি চলা যায় তাহলে আমাদের মনে আছে সেই আসানসোলে কম্বল বিতরণের ঘটনা, যে অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তারপর সেই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি করে পদপিষ্ট হয়ে যান কিছু মানুষ, সেইটার এগেনস্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারীর দায় থাকে, তার বিরুদ্ধে মামলা হতে পারে, ফিরহাদ হাকিম এই দায় কি করে ঝেড়ে ফেলে? এবং এত কিছু হয়ে যাওয়ার পরও ফিরহাদ হাকিমকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আজকে ভালো তৃণমূল হয়ে গেছে বলে প্রশ্ন এখানে উঠছে। এর পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটাও দেখুন, এই হুমায়ুন কবির কি কি না আজকে বলেছে, অথচ এই হুমায়ুন কবির বুক বাজিয়ে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য, কোন অঙ্কে, কোন রাজনীতিতে, যেটা আমরা কেউ বুঝতে পারছি না, একমাত্র বিজেপির উচ্চমহল বুঝতে পারছে। আজকে আমি হুমায়ুন কবিরের যে কোটটা সেটা শুনছিলাম, এবং সেখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলছি। বলছে মুর্শিদাবাদে হেরেও বিজেপি এখানে আস্ফালন করছে। আচ্ছা, মুর্শিদাবাদে বিজেপি কোথায় হেরেছে একটু আমাকে বুঝিয়ে বলবেন? মুর্শিদাবাদে 22টা আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 9টা আসন জিতেছে, 8টা আসন জিতেছে বিজেপি, 2টো কংগ্রেস জিতেছে, 2টো হুমায়ুন কবির জিতেছে, এবং একটা আসন জিতেছে বামেরা।
এবার হুমায়ুন কবির যে জায়গাটায় রেজিগনেশন দিতে বাধ্য হয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে, বাই ইলেকশন হবে, খুব সম্ভবত সেখানে বিজেপি জিততে চলেছে। তাহলে 9-9 হয়ে যাবে, তাহলে বিজেপি হেরেছে কোথায়? আর যদি সেটা হেরেও যায় বিজেপি, এই হুমায়ুন কবির 2টো আসন জিতেছে, তার মধ্যে একটা রেজিগনেশন দিতে হয়েছে, তার মানে বিজেপির থেকে তো হুমায়ুন কবির পিছিয়ে আছে। তারপরে হুমায়ুন কবিরের রাজফলনটা শুনুন, বলছে ময়দানে নেমে মার শুরু যদি করি না, তাহলে বিজেপির পতাকা বোয়ার লোক থাকবে না। আরো কি বলছে হুমায়ুন কবির? বলছে মাথা গরম হয়ে গেলে ওসব মুখ্যমন্ত্রী, এসপি, কাউকে আমি চিনি না। ভাবতে পারছেন, নিজেকে আইন আদালত সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাবছে হুমায়ুন কবির। এবং বলছে আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব, সেদিন সেটা ভাঙা মার শুরু করব। বুঝতে পারছেন কি অবস্থায় যাচ্ছে? তাহলে মুর্শিদাবাদের হিন্দুরা কোন জায়গায় রয়েছে? আপনাদের মাথায় রাখতে হবে, এই হুমায়ুন কবির এক সময় বলেছিল যে আমি 2 ঘন্টার মধ্যে এখানকার 30% অর্থাৎ যারা হিন্দুরা রয়েছে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এই হুমায়ুন কবির বাংলার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, হিন্দু অত্যাচারের প্রতীক যে, সেই বাবরের নামে বাবরি মসজিদ এখানে তৈরি করার প্ল্যান করছে। পরিষ্কারভাবে একজন হিন্দু বিরোধী লোক। কিন্তু তারপরেও এত বড় বড় বগলমবাজি করার পরেও হিন্দু এবং মুসলমানের মধ্যে টেনশন বাড়িয়ে দিয়ে একে অপরের বিরুদ্ধে মারপিট শুরু করে দেওয়ার পরিকল্পনা করলো, এবং হিন্দুদের বেছে বেছে মেরে ফাটিয়ে দিয়ে কেটে ভাগীরথের জলে ভাসিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর সব বিস্ফোরক কথাবার্তা বললেও আজকে বুক ফুলিয়েও বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোন অঙ্কে? হিন্দু বিরোধী যারা, হিন্দুদের যারা প্রকাশ্যে থ্রেট করছে, সরকার এখনো কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? রাজনীতির অঙ্কটা একটু আমাদেরও বুঝিয়ে বলা হোক না। সত্যি আমরা এই রাজনীতির অঙ্ক বুঝতে পারছি না। আর বিত্তাপ আমরা কোথায় দেখছি? বিত্তাপ দেখছি ওই চুনোপুটির জায়গায়। আপনাদের 2টো ইনসিডেন্ট দেখায় পরপর, তাহলেই বুঝতে পারবেন বহরমপুরে যোগী মডেল কি হয়েছে। বহরমপুরে যেটুকুনি খবর পেলাম, বহরমপুর শহরের শহীদাবাদ বাঙালপাড়ার ঘটনা এটা। সেখানকার টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষ বিলাসবহুল একটা বাগান বাড়ি বানিয়েছিল সরকারি পার্কের জমি অবৈধভাবে, সেটাকে দখল করে, এবং সেখানে বুলডোজার চলেছে। একদম ঠিক, বুলডোজার অবশ্যই চলা উচিত। এই যারা অবৈধ নির্মাণ করে রেখেছে, এরা যারা গায়ের জোরে জবরদখল করেছে, তোলামূলের সাহায্য নিয়ে বা তোলামূলটা করার জন্য যারা বাংলা থেকে লুটে পুটে খেয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই। একদম চুনোপুটি হলেও তাকে ধরতে হবে, সর্বোচ্চ স্তর হলেও ধরতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে শুধু চুনোপুটিদের উপরই আস্ফালনটা দেখছি। আর একটা ঘটনা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে রানীগঞ্জে ঘটেছে ঘটনাটা। ইসিএল এর জমি দখল করে তৃণমূলের কার্যালয়, পশ্চিম বর্ধমানের বিনোদনের অফিস চললো বুলডোজার। ইসিএল এর যে জায়গা ছিল সেখানেও তৃণমূল কংগ্রেস একটা তাদের অফিস খুলে ফেলেছিল, এবং ইসিএল সেখানে গিয়ে বুলডোজার চালিয়ে একদম ভেঙে উড়িয়ে দিয়েছে। খুব ভালো করেছে, বেশ করেছে, করা উচিত। কিন্তু এখানে প্রশ্নটা উঠছে যে এটা ওই রানীগঞ্জের কে বিনোদ বলে নেতা আছে সে, নাকি ওই বহরমপুরে কে তৃণমূলের একটা চুনোপুটি নেতা আছে পাপাই ঘোষ সে, সেই জন্য এখানে বুলডোজার চালানোর সাহস দেখানো যাচ্ছে। কিন্তু এই নামটা যদি অভিষেক ব্যানার্জি হয়ে যায়, তাহলে আর এই সরকারের হিম্মত হবে না। এরকম কোনো ব্যাপার আছে কি? আমরা তো শুনলাম অভিষেক ব্যানার্জি অবৈধ নির্মাণ করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন অভিষেক ব্যানার্জি, তার লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানি, তার বাবা সবাই মিলে 24টা প্লট সেখানে করেছে, এবং সেগুলো অবৈধ নির্মাণ। আমরা শুনলাম যে সেই নিয়ে একটা নোটিশ চলে গেছে পুরসভার তরফ থেকে, যার পরে ফিরহাদ হাকিম রেজিগনেশন দিল, এবং সেই ফিরহাদ হাকিমের অফিস থেকে বা ওই পুরসভার অফিস থেকে নোটিশ চলে যাওয়ার পর সেখানে আমরা তরপারি শুনলাম ভাইপোর। তারপর ভাইপোর সময় চাইলো, পুরসভা বলে এতদিন সময় দেওয়া যাবে না। আবার নোটিশ চালাচালি হলো, বুলডোজার পৌঁছে গেল, মাপামাপি হলো, কিন্তু সেখানে আর বুলডোজার দিয়ে কিছু ভাঙা হলো না। ছেড়ে দিন অভিষেক ব্যানার্জির কথা, অভিষেক ব্যানার্জি অনেক বড় বাপের মাছ, সেখানে টাচ করার ক্ষমতা হয়তো সরকারের নেই। ইডি সিবিআই অব্দি কাঁপে, কারণ এই অভিষেক ব্যানার্জি তো ইডি অফিস থেকে বেরিয়ে পকেটে হাত দিয়ে ফুটো মস্তানের মতো করে বলতো, আজকে ইডিকে আমি 0 দিলাম, আজকে ইডিকে আমি নেগেটিভে মার্কিং করলাম। তারপরে তাকে কেউ কিছু করতে পারে না। কালীঘাটের কাকু বলেই দিয়েছে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, মানে কালীঘাটের কাকুও জানি কোয়েশনটা কোথায় হয়ে আছে। এদের থেকে ছোটখাটো একটা লোকের কথা বলছি, জাভেদ খানের ছেলে, যার নাকি 90খানা অবৈধ প্রপার্টি আছে কলকাতার মধ্যে, খোদ মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে সেই জাভেদ খান ভালো তৃণমূল হয়ে গেছে, ঋতব্রতদের সঙ্গে এক বেঞ্চে বসে, মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। কই সেখান নিয়ে তো কোনো রকম কিছু দেখা যাচ্ছে না, সেখানে তো বুলডোজার চলছে না। তাহলে বুলডোজার শুধুমাত্র চলবে যারা এই চুনোপুটি নেতা আছে, আর সেটা নিয়েই হই হই করতে হবে। দেখো কি দারুণ কাজ হচ্ছে, কি অসাধারণ কাজ হচ্ছে। মানে যে যত বড় মাপের নেতা, যে যত বড় কোরাপ্টেড নেতা, যে যত বড় টাকার আস্ফালন আছে, যার যত বড় কানেকশন আছে, তার কাছে অবধি পৌঁছানোর ক্ষমতা তত কম। এটাই কি জনমানুষে এস্টাবলিশ হচ্ছে না? আবারও বলছি, আমার খুব ক্ষুদ্র বুদ্ধি, সেই ক্ষুদ্র বুদ্ধিতে আমি রাজনীতি বুঝি না। আমি খুব আবেগী মানুষ, আমি সেই জন্য রাজনীতি বুঝি না। আপনারা অনেকে কমপ্লেন করেন, আমি সত্যিই বুঝতে পারছি না। যদি কেউ বুঝে থাকেন একটু বুঝিয়ে দেবেন তো, কেন ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছে না? কেন অভিষেক ব্যানার্জির বাড়িতে বুলডোজার চলছে না? কেন জাভেদ খানের ছেলের বাড়ির প্রপার্টিতে সেখানে বুলডোজার চলছে না, যত চলছে এই ইসিএল এর কার্যালয়ে, যত চলছে বহরমপুরে? আরেকটা ইনসিডেন্ট আজকে আমি দেখলাম, সেই ইনসিডেন্টটা কেন বলছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই মালটার খবরটা পেলাম, একে বলা হচ্ছে সুন্দরবনের বেতাজ বাদশাহ, এর নাম হচ্ছে সুবিদ আলী ঢালি। একসময় মুরগি ছাগল এইসব বিক্রি করতো, তো ভালো কথা, সে মুরগি ছাগলকেও বিক্রি করতেই পারে, কোনো পেশায় ছোটা না। কিন্তু এই সুবিদ আলী ঢালি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। 30 বিঘে জমি, গোসাবা থেকে কলকাতায় প্রচুর প্রচুর প্রপার্টি,
এবং সেখানে মানে একদম রাজপ্রাসাদ সম বাগান বাড়ি থেকে আরম্ভ করে সবকিছু আছে। তো এই সমস্ত কিছু কি মুরগি ব্যবসা করে এসছে? যেটুকুনি খবর পেলাম না, ওই তোলামূলের হয়ে তোলাবাজি করতে গিয়ে এসেছে। এবং তার থেকেও বড় কথা, এই মানুষটা এতখানি নৃশংস, এতখানি অসভ্য, এতখানি সমাজ বিরোধী, ছোট ছোট বাচ্চাদের অপহরণ করে আটকে রাখতো যাতে তাদের মায়েদের জোর করে বিছানায় টেনে আনা যায়। কতখানি হিন্দু বিরোধী বদমাইশ একটা লোক চিন্তা করতে পারছেন? কতখানি নারী বিদ্বেষী একখানা লোক চিন্তা করতে পারছেন? কিন্তু এদের বিরুদ্ধে বলতেও আজকাল ভয় লাগছে, এদের খবরগুলো সামনে আনতেও ভয় লাগছে। কেন জানেন? কেননা বিজেপিতে এখন নীতি পুলিশে ভরে গেছে। আমি দেখলাম এই আমারই এলাকা সোনারপুর দক্ষিণ, সেখানকার বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। এর আগে যখন ওই ডিম থেরাপি হয়েছিল অভিষেকের উপরে, তখনও রূপা গাঙ্গুলির বক্তব্য শুনেছিলাম। তিনি একদম কেঁদে ফেলেছিলেন অভিষেকের উপরে এই অত্যাচার হয়েছে বলে। তিনি খুব মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন। রূপা গাঙ্গুলি প্রশ্ন তুলেছিলেন যে যখন তিনি খবর পেলেন অভিষেকের উপরে এরকম অত্যাচার হয়েছে, তিনি আইসিকে ফোন করেছেন যে কি হচ্ছে এসব, ইমিডিয়েটলি যান ছেলেটাকে রেস্কিউ করুন। অভিষেক ব্যানার্জি ছেলে, বুঝুন, অভিষেক ব্যানার্জি ছেলে, ওর উপর অত্যাচার হচ্ছে, ওকে রেস্কিউ করুন। এবং সেখানেই থেমে থাকেননি রূপা দেবী। এরপর তিনি স্বয়ং এসপিকে ফোন করে ধমকেছিলেন যে কেন ওখানে ওইসব জিনিস হচ্ছে। আচ্ছা, রূপা দেবী কি জানেন না সোনারপুরে তৃণমূলীরা কি অত্যাচার এখানকার বিজেপি কর্মীদের উপর করেছে? আবার বলছি, কোনো মানুষকে আমি আইন হাতে তুলে নিতে বলছি না, আইন হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওখানে রূপা দেবী বলছেন অভিষেকের উপর ডিম থেরাপি হয়েছে, যদি হয়েও থাকে প্রশ্নগুলো তো অন্য উঠবে। নাম্বার ওয়ান, এই অভিষেক ব্যানার্জি শান্ত সোনারপুরকে অশান্ত করতে কেন এসেছিলেন? তিনি বললেন তার এক দলের কর্মী সঞ্জু কর্মকার পোস্টপল ভায়োলেন্সে বিজেপির হাতে খুন হয়েছে, সেই জন্য তিনি সোনারপুরে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু বাস্তব কি? বাস্তব হচ্ছে সঞ্জু কর্মকার একজন সমাজ বিরোধী, প্রকাশ্যে মদ গাঁজা খেত, ওই এলাকা উত্তপ্ত করে রাখত। এই সঞ্জু কর্মকার তার আগের রাত্রে অত্যধিক নেশা করে এবং তার ফলে তার ব্রেন স্ট্রোক হয়ে তার মৃত্যু হয়। এমনই কথা তার স্থানীয় যারা প্রতিবেশী রয়েছে তারা বলছে, এমনই কথা তার বাড়ির সদস্যরা অবধি বলছে। অথচ সেই ঘটনাকে পোস্টপোল ভায়োলেন্স করে শান্ত সোনারপুরকে অশান্ত করতে এসেছিল অভিষেক ব্যানার্জি। দু নম্বর কথা, এই যে অভিষেক ব্যানার্জি সোনারপুরে আসছে, সে তার আগেই ঘোষণা করে দিয়েছিল যে তার উপর অ্যাটাক হতে পারে। অথচ অভিষেক ব্যানার্জি কি পুলিশকে এই কথা বলেছিল যে আমার উপর অ্যাটাক হতে পারে, ওখানে প্রয়োজনীয় আপনারা সিকিউরিটি ব্যবস্থা করুন, নাহলে আমি যাবো না? অভিষেক ব্যানার্জির নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে, সেটাকে কি অ্যাক্টিভেট করা হয়েছিল? করা হয়নি, মানে ওখানে উত্তেজনা তৈরি করতে বলা হচ্ছিল। এই যে পুরো প্ল্যানটা, এটা অভিষেক ব্যানার্জিরই কি ছিল? কেননা তারপরে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জিকে হসপিটালে ভর্তি করার মতো অবস্থা হয়নি, অথচ অভিষেক ব্যানার্জি এবং তার পিসি সমানে দাবি করে যাচ্ছে যে অভিষেক ব্যানার্জির চোখে ক্ষতি হয়ে গেছে, তাকে বিদেশে চলে যেতে হবে, বিদেশে পালানোর অচিলা খুঁজছে। এই সমস্ত কিছু তদন্তের আওতায় নিয়ে আসার দরকার ছিল না? রূপা গাঙ্গুলি তো সেই বিষয়ে কথা বলার যে আমি পুলিশকে বলছি এর সদর্থক তদন্ত করো, এবং অভিষেক ব্যানার্জি এটার মধ্যে কতখানি ইনভলভ রয়েছে, আর কি বিগার কনস্পিরেসি সেখানে অভিষেক ব্যানার্জি করতে গিয়েছিল সেটা জানার দরকার আছে। না, অভিষেক ছেলেটার উপরে এই অত্যাচার হয়েছে সেটার জন্য তিনি আইসিএসপি কে ধমকাচ্ছে, সৌজন্যের রাজনীতি করছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে কথাগুলো বলা হয় সেগুলো একদমই উচিত নয়, তিনি সমর্থন করছেন না। আচ্ছা, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে যখন 2 অক্ষর 4 অক্ষর পরপর বলে যেতেন নরেন্দ্র মোদীজি সম্বন্ধে, অমিত শাহজি সম্বন্ধে, নাড্ডাজিকে যিনি নাড্ডা ফাড্ডা গাড্ডা চাড্ডা বলতেন, সেইগুলো খুব শালীন ছিল, সেগুলো খুব সুন্দর ছিল। এই মমতা ব্যানার্জি যখন বলতেন যে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর বিজেপি কর্মীদের বাড়ির বাইরে পোস্টার টাঙা করাবো যে জীবনে আর কোনোদিন বিজেপি করবো না, মানে এই অত্যাচারটা করাবো, সেগুলো সব সঠিক ছিল। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কোনো বিজেপি কর্মী সমর্থক বা কেউ ট্রোল করেন, সেটাকে রূপা দেবী সমর্থন করতে পারছেন না। এটা কোন রাজনীতি হচ্ছে? আবারও বলছি, আমি বুঝতে পারছি না। সত্যি কি বিজেপি কর্মী সমর্থকরা এটাকেই সমর্থন করছেন? আমরাই বেশি বেশি করে ভেবে ফেলছি এটাই সঠিক রাজনীতি চলছে, যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, জাভেদ খান, এদের টাচ করা হবে না। যেগুলো এই ছোটোখাটো চুনোপুটি আছে, যেগুলোকে করলে বেশ একটু মিডিয়া হাইপ হয়ে যাবে, সেইগুলোকেই শুধুমাত্র ট্রিটমেন্ট করা হবে। বাকি যারা ভালো তৃণমূল গোত্রে পড়ে গেছে এবং সেই গোত্রে খুব সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও ঢুকে গেছে, তাদের বিরুদ্ধে কোনো শব্দ করো না, কোনো প্রশ্ন করো না, কোনো আওয়াজ তুলো না। এটাই কি পন্থা হতে চলেছে? প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।